আজকে আমাদের সাথে বর্ষিয়ান তিনজন আছেন। শোবিজের আপনারা হয়তো যারা রেগুলার করছেন আপনারা জানেন যে আমরা একটা নতুন সিরিজ চালু করেছি, ক্রস টক বলে। আমাদের সঙ্গে আছেন দুর্জয় রহমান, উনি বিশিষ্ট শিল্পপতি এবং আর্ট কালেক্টর। উনি যদি বলেন উনি শিল্প রসিক, আর্ট কালেক্টর বলতে চান এটা ওনার কাছ থেকে শুনবো। এবং আমাদের সাথে আছেন আফজাল ভাই, আপনারা জানেন আফজাল ভাই অভিনেতা, চিত্রশিল্পী, লেখক, অনেক ভূমিকা আফজাল ভাই। তো আমরা আজকে আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই স্যার, সেটা হচ্ছে যে আপনারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একটা জিনিস নিয়ে আমি ভীষণভাবে শঙ্কিত, আফজাল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, স্যারের সাথে হয়তো ওইভাবে বলিনি যে কারণ স্যার আমি জানি যে বলতে পারবেন যে বিষয়ে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতি নিয়ে আমি খুব একটু চিন্তিত। আমার মনে হচ্ছে যে এখন আমাদের টেলিভিশন কেউ দেখে না, আমাদের গান কেউ শোনে না, গান এখন হচ্ছে লাইকের ব্যাপার হয়ে গেছে, কত ভিউ হলো। আমাদের সিনেমার খুবই একটা খারাপ অবস্থা বেশ অনেকদিন থেকেই। আমাদের মঞ্চ নাটকের ক্ষেত্রেও শুনছি যে আজকাল নাকি দর্শক আসছে না, যারা মানে প্রধান গ্রুপগুলো, আমি অন্য গ্রুপদের কথা বাদ দিলাম, তাদের কাছ থেকেই শোনো। এবং চিত্রকলা আমি যেটা দেখছি যে আমাদের অনেকেই এখন বলছেন, এবং যারা হয়তো বা প্রধান দুই একজন গ্যালারি ছিলেন, বেঙ্গল অবশ্য আবার শুরু করেছে, সো কিছুদিন বিরতি নিয়েছিল, তো সেইখানেও বোধ হয় তাদের একটু বেচা কেনা আবার কমে গেছে, এবং সেখানে দুইটা সাহেব আছেন। তো এইটা নিয়ে আমরা ওভারঅল কথা বলতে, আমি আপনাদের আসলে মতামতটা আমরা শুনতে চাই। এবং আমার মনে হয় যে সিরিজ অফ এই এপিসোডগুলো পড়লে আমাদের হয়তো বা, জানি না আদৌ লাভ হবে কিনা, হয়তো বা যারা এই বিষয়ে আছে, যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, সেই ডিপার্টমেন্টগুলো হয়তো বা এক টিপস হিসাবে এগুলো কাজে লাগতে পারে। তো আমি কি স্যারকে দিয়ে শুরু করবো? স্যার আগে, স্যার আপনাদের যদি আপনি একটু বলেন আপনার অভিজ্ঞতা, যে স্যার চিত্রকলা এখন আপনাদের অবস্থান আর এখনকার অবস্থাটা। চিত্রকলা না, এটা ওইভাবে ঠিক ভাবলে বোধ হবে না। এক একটা যুগ আসে, এক একটা সময় আসে, একটা মুহূর্ত আসে যখন মানে এই যে আর্ট কালচার, এগুলো তো মানসিক ইসের সাথে যুক্ত ব্যাপার। ক্রিয়েটিভ দিকগুলো, সাহিত্য বলি, ছবি বলি, সঙ্গীত বলি, এই আফজাল আছে এখানে, অভিনয় বলি, সব কিছু কিন্তু নাটক টাটক যাই বলি, সব কিছু কিন্তু ওই মানে ধারাবাহিকভাবে সবসময় যে একরকম হবে তা একটা সার্টেন সময় আছে, হ্যাঁ, এটা পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, আমাদের নানা দিকের যে আছে না, যে এমনকি বলতে গেলে রাজনৈতিক, অর্থনৈতিক, নানা দিক, সোশ্যাল পলিটিক্যাল যত রকম ঘটনাবলী আছে, সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটে, অজান্তে ঘটে, জেনেও ঘটে। তো তার জন্য আমরা এইগুলা দেখি, এই মনে হয় যেন গ্যাপ হয়ে গেল। এখন ওই যে টিভির কথা উঠলো, যখন টিভি দেখছে না, আমি জানি না কেউ দেখে কিনা। আপনি কি দেখেন স্যার? খুব কম দেখার সময় পাই, কিন্তু আমাদের বয়সী মানুষরা কি যে সব কিছু তো আমরা দেখি না, এটা বাছাই করে দেখি, এটা হয়। তা আগে যেমন বাছাই করে নাটক দেখতাম, এখন বাছাই করে নাটক দেখা হয় না, দেখলেও খুব, আমি বলবো যে খুব করে কেউ যদি বলে তাহলে যে এটা দেখেন, হ্যাঁ, বা আফজাল ভাই বললো স্যার আমার এই নাটকটা ভালো হয়েছে একটু দেখেন, হ্যাঁ, বা বলতেও হয় না যে আফজাল আছে, যখন নিশ্চয়ই ভালো হবে। আফজাল আছে, সুবর্ণা আছে, কি এরকম যারা সময় ধরে উঠে এসছে একটা ভালো সময় থেকে, তখন ধরে নিই যে এটা ভালো হবে, বসি। এইটা হলো ঘটনা। খারাপে আসে না হয়তো তেমন না, তার মধ্যে তো খুব ভালো কিছু আসে, যেমন আঞ্চলিক ভাষা নিয়ে একটা এক্সপেরিমেন্টও বলবো না, এটা প্রায় মানে যা অবস্থা দেখি এটাকে করে ফেলেছে খিচুড়িটা। হ্যাঁ, একটা এইটা খুব প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ নাটক দু একটা চরিত্র হয়তো থাকতে পারে, এটা আমার ধারণা। সবাই বলবে অবশ্য যে এই যে বয়সী মানুষ এই তারুণ্যের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, সেটা এত ভালো লাগবে না। ভালো লাগে, কারণ আমি তো ব্যান্ড সঙ্গীত আমার তো খারাপ লাগে না, যদি ভালো হয়। কথাটা হলো যদি ভালো হয়।
চিত্রকলা যদি ভালো হয় নিশ্চয়ই ভালো লাগবে। আর্ট কালচারের যে কোনো জিনিস ভালো দিকটা ভালো লাগবে। আসলে রাফি ভাই, যে এই কন্টেম্পোরারি আর্ট বা সমকালীন চিত্রকলা, এটা নিয়ে যে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, এটা যে না জেনে হচ্ছে আমি এটা স্বীকার, সবাই, এবং আমি মনে করি যে কাউকে তো কোনো একটা জায়গা থেকে কিছু একটা শিখতে হবে। আমি মনে করি যে কোনো কিছুর অবলম্বন কিংবা কোনো কিছুর একটা কে বাহন হিসাবে কিন্তু যদি কেউ ব্যবহার করতে চায়, এটার মধ্যে খারাপ কিছু নেই। প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট। হয়তো বা সে আজকে জানে না, কালকে জানবে, এভাবেই তো একটার পরে হচ্ছে। কিন্তু আসলে কন্টেম্পোরারি আর্টের বা সমকালীন চিত্রকলার এটার আসলে আমাদের সংজ্ঞাটা ভালোভাবে বোঝা উচিত, যে কন্টেম্পোরারি আর্টটা কি, কে ডিসাইড করে যে কন্টেম্পোরারি আর্টটা কি। কোনো কিছু নতুন হলেই কি কন্টেম্পোরারি, আর পুরনো হলে সেটা কন্টেম্পোরারি না? যদি তাই হয়ে থাকে তো 1905 পিকাসোর কাজকেও তো আমরা কন্টেম্পোরারি আর্টের একটা মানে মেজর জার্নি বলি। তো সেজন্য আমাদেরকে আসলে কপি মানে বাহন হিসাবে দেখা মধ্যে আমি কোনো কিছুর মধ্যে কোনো নেগেটিভ হিসাবে দেখি না। কিন্তু আমার আসলে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমি যে কন্টেম্পোরারি আর্ট নিয়ে যে প্র্যাকটিসটা শুরু করছি, এটার মানে এটা প্যারামিটারটা কতটুকু, আমি কোন জায়গায় যেতে চাচ্ছি, কিংবা এটার মধ্যে কি আমাকে কি টানছে, অন্যরা করছে দেখে আমি করব, তা না। আমার যেটা পছন্দ শিল্পী হিসাবে আমি সেটাই করব। কিন্তু আবার আরেকজন শিল্পী যেহেতু সে নতুন মানে অন্য আরেকজন এর একটা, আমাদের স্যার কিছুক্ষণ আগে যে কথাটা বললো যে আমাদের আঞ্চলিক, যে সে যে আঞ্চলিক ভাষা, আমরা আঞ্চলিক চিত্রকলাতে আঞ্চলিক যে আমাদের যে ফোকলোর, একজন ফোকলোর নিয়ে কাজ করছে দেখেই কিংবা একটা ট্র্যাডিশনাল ফর্ম নিয়ে কাজ করছে দেখেই আমি তাকে বলে দেবো সে সেকালে। আর আমি এখন মডার্ন একটা কাজ করছি, একটা মডার্ন একটা সায়েন্স ফিকশন টাইপের একটা অবজেক্ট দাঁড় করালাম দেখেই আমি একটা মডার্নিস্ট হয়ে গেলাম। এই আসলে আমাদের এই সংজ্ঞাগুলো সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা থাকা উচিত। এই কারণে স্যাররা আছেন এবং যারা চারুকলা থেকে পাশ করে গেছেন সিনিয়র, আগে আফজাল ভাই জানতে পারলাম আজকে, তো এনাদেরও কিন্তু একটা ভূমিকা আছে, যে ওনাদেরও ফোরফ্রন্টে এসে বলা উচিত যে আসলে সবারই প্র্যাকটিসের প্রতি সবার রেসপেক্ট থাকা উচিত। এবং কন্টেম্পোরারি এবং চিত্রকলা নামে যে এখন একটা আমি মনে করি একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, যে এবং সেই কনফিউশনটা আমি মনে করি দূর হওয়া উচিত। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে বাংলাদেশে স্বাধীনতার পরে সবচাইতে যে মাধ্যমটার অগ্রগতি, উন্নতি বা উজ্জ্বল একটা অবস্থান তৈরি হয়েছে সেটা হচ্ছে চিত্রকলা। পৃথিবীর আয়তন বৃদ্ধি পায় নাই, কিন্তু মানুষের জানার আগ্রহটা অনেক বেশি বেড়েছে এবং সারা পৃথিবীতেই মানুষের মধ্যে এই আগ্রহটা রয়েছে। এবং সেই আগ্রহের কারণে যে কোনো সৃজনশীল মাধ্যমে কিন্তু বিরাট পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটা আমাদের এখানে আসবে খুব স্বাভাবিক কথা। বুঝে না বুঝে চাইতে আগে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আকর্ষণ করছে কিনা বিষয়টা, এবং সেটা আমরা অনুশীলন করতে আগ্রহী হচ্ছে কিনা। যখন আমার আকর্ষণটা তৈরি হবে, আমি যখন অনুশীলন করা শুরু করব, তখন আমি যে মানুষটা সেই মানুষের কিন্তু ভেতরের আয়তনটা বাড়বে, চর্চার মধ্যে অনুশীলন করতে পারবে, সেই প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। আর যেহেতু এই বিষয়টা আমার আগ্রহ আছে এবং আমি যখনই পৃথিবীর অন্যান্য দেশে যাওয়ার সুযোগ পাই, তখন আমার প্রধান কাজটা থাকে, আমার আগ্রহটা থাকে হচ্ছে যে সে দেশের চিত্রকলা দেখা। এবং যখন আমি দেখতে যাই তখন আমি একদম জোরের সঙ্গে বলতে পারি যে আমাদের চিত্রকলা পৃথিবীর যে কোনো দেশের শিল্পীদের সমতুল্য। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে একটা এক্সপোজার দরকার, যেটা আমরা আমাদের মধ্যে এবং আমাদের দেশটার আয়তনের মধ্যে যেভাবে আমাদের শ্রীবৃদ্ধি ঘটেছে, সেটার যে একটা বাইরে একটা অবস্থান এবং অস্তিত্ব দরকার হয়, সেটার যে প্রচেষ্টা সেটা নাই দেশের বলভাবে। সেটা আমি জাস্ট একটু এই করি যে খুব ছোট হলেও আমার মনে হয় যে একটা প্রজেক্ট উনি করছেন আজকে, ওনাকে ডাকা সেটাও একটা কারণ। আর একটা যোগ, সবার সাথে একটা বিষয়ের যোগসূত্র আছে,
স্যারের, নবী স্যারের একনিষ্ঠ ভক্ত কালেক্টর, এবং অনেকেরই উনি একটা মাঝি প্রজেক্ট বলে যে আপনি করছেন, যে সম্প্রতি আপনি করলেন ভেনিসে, যেটা হলো, যেটা বাংলাদেশ থেকে 6 জন আর্টিস্ট এবং তরুণ এবং বাইরের 6 জন নিয়ে করলেন। সো এই আফজাল ভাইয়ের সাথে আপনার মনে হয় যে খুব এটা রিলেটেড, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আসলে আফজাল ভাই যে কথাটা বললো যে এক্সপোজার, তো আসলে আমাদের আমি ওনার সাথে একমত যে আমাদের চিত্রকলার যে প্র্যাকটিসটা, আমি মনে করি যে এটার একটা আন্তর্জাতিক মানসম্পন্ন, এবং আমরা অনেকের থেকেই অনেক উপরে আছি আমাদের এই চিত্রকলার এই পারদর্শিতা এবং যে অবস্থানটা। কিন্তু যেটা আমাদের নাই সেটা হচ্ছে একটা নাম্বার 1 এক্সপোজার, আর একটা নাম্বার 2 হচ্ছে প্রমোটার। তো এই দিক থেকে চিন্তা করে আমি মনে করলাম যে এখন আমাদের দেশে আরও অনেক আরও কিছু প্রমোটার আছেন। তো এই চিন্তা করলাম যে বাংলাদেশের যদি আমি একটা এক্সপোজার ইউরোপে করতে চাই তাহলে কিভাবে করা যায়। এখন হঠাৎ করে বাংলাদেশি কয়েকজন আর্টিস্টের একটা এক্সিবিশন করার থেকে যদি বাংলাদেশ এবং যেই জায়গায় করব সেইখানকার শিল্পীদের সাথে একটা জয়েন্ট একটা ওয়ার্কশপ কিংবা আর্ট রেসিডেন্সি করা যায়, তো সেইটার যে বেনিফিটটা আরও বেশি হবে। এই থট প্রসেসেই আমি মাঝি ইন্টারন্যাশনাল আর্ট রেসিডেন্সি প্রজেক্টটা শুরু করলাম। তাতে করে এটা বিভিন্ন দেশেই হবে, যেহেতু এবার ভেনিসে হয়েছে, কারণ ভেনিস চিত্রকলার জন্য একটা নাম করা জায়গা নাম্বার 1। তাছাড়া এখন 58 ভেনিস আর্ট বিনালে হচ্ছে, এবং ভেনিসে বড় বড় বিনালের জন্য এখন কয়েকদিন পরে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে। তো আমার কাছে ভেনিসটা মনে হলো যে একটা ফার্স্ট জার্নি হিসাবে ভেনিস একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো ওখানে বাংলাদেশ থেকে 6 জন আর্টিস্ট যারা পার্টিসিপেট করেছেন, তার সাথে ভেনিসিয়ান লোকাল আর্টিস্টরাও পার্টিসিপেট করেছে। তো সেখানে আমি মনে করি যে আমাদের আর্টিস্টের যে এক্সপোজারটা, শুধু যে আমরা এক্সপোজারের জন্য গেছি, ওরাও কিন্তু ওইখানে যে শিল্পীরা কাজ করেছে ওরাও কিন্তু আমাদের দেশের এক্সপোজারটা পেয়েছে। এই যে ইটস কাইন্ড অফ কালচারাল এক্সচেঞ্জ। তো এই এক্সপোজারটাতে আমি মনে করি যারা আমাদের এখানে যারা ইয়াং আর্টিস্ট আছেন, যারা এখানে পার্টিসিপেট করেছেন কয়েকজন, আমি বলবো তাদের জন্য এটা একটা বড় বেনিফিট। তো শুধু যে তারা এক্সপোজার নিয়েছে তা না, তারা নিজেকেও এক্সপোজ করেছে ভেনিসিয়ান আর্টিস্টদের কাছ থেকে। এবং আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আফজাল ভাই যেমন বললো, আমারও ইচ্ছা করেন যাই যখন সুযোগ হয় বাইরে মিউজিয়ামগুলো দেখা। আমার কিন্তু একটা হয়, আক্ষেপ হয় এবং দুঃখ এবং ইচ্ছা করে আমাদের যদি মাস্টার পেইন্টারদের কাজও যদি এখানে থাকতো, আমার খুবই মনে হতো আরো বেশি আমি রিলেট করতে পারতাম বা জায়গাটা হতো। তো আপনি যেহেতু একটা প্রজেক্ট শুরু করেছেন এবং অনেক দীর্ঘদিন ধরে আপনি কালেকশন করছেন, আর আপনার মনে হয় যে, এবং যেহেতু আপনি এই প্রজেক্ট করেছেন, নিশ্চয়ই আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করে সামনে এগোবেন যাচ্ছেন। তো এইটা তো একটা আপনি একরকম বললেন, এইটা আমি জানি না আপনার এরকম ইচ্ছা জেগেছে কিনা বা হয় কিনা যে আমরা যদি জয়নুল সুলতান নবী স্যার আর সবার এক এক করে যদি আসে, সেটা কি আদৌ সম্ভব বা সেটা করার জন্য কি করতে হবে? দেখুন, আপনি যাদের নাম বলছিলেন যে জয়নুল আবেদিন, SM সুলতান, এরা ওনাদের যে কাজ যদি আমরা বড় পরিসরে বাইরে এক্সপোজিশন কিংবা যদি একটা সিম্পোজিয়াম করার চিন্তা করি ওনাদের কাজ দিয়ে, এটা কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব না। কারণ SM সুলতান, জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের সবচেয়ে মেজর কাজগুলো ওনাদের ক্যারিয়ারে, এটা কিন্তু সরকারি কালেকশনেই আছে। যেটা আপনি শুধু এটা থেকে সূত্র ধরে একটু বলছি, যেমন আমাদের দেশের আমাদের একটা জাতীয় আইন আছে, পুরকীর্তি আইন। এই আইনটারও কিন্তু একটু পরিবর্তন হওয়া দরকার। কারণ আমরা যখন যে মিউজিয়ামে আপনারা যখন যান, অনেক সময় দেখেন কোনো এক সভ্যতার কাজ কোনো একটা দেশ থেকে এসছে, সেই দেশ থেকে এসছে এবং সেই দেশের যে কালচারাল মিনিস্ট্রি এবং যে ওই দেশের যে ন্যাশনাল মিউজিয়াম যে অ্যাসোসিয়েশন আছে, তারা মিলেই তাদের সেই
পুরো কৃতিগুলো অন্য একটা দেশে এসে প্রদর্শনী করছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আইনগতভাবে এটার একটা আমি মনে করি যে একটা ব্যারিয়ার আছে। তো নতুন করে এটা নিয়ে আমার এগুলো নিয়ে অনেক কিছু নতুন করে ভাবনার একটা ইয়ে আছে যে আপনি আমি তো মনে করি যে যে কথাটা বলছিলেন যে আমাদের যে মাস্টার পেইন্টার আছে তারা যেই সময় যেই কাজ করে গেছেন সেটা অবশ্যই আমাদের বাকিদের দেখা উচিত যে আমাদের আর্ট কত আগে কত প্রোগ্রেসিভ ছিল, কত কন্টেম্পোরারি ছিল, কিন্তু আমরা তো সেটা দেখাতে পারছি না। কারণ আমরা তো সেই কাজগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না, এবং কোনো যদি প্রাইভেট ইনিশিয়েটিভও নেওয়া হয় সরকার কি সেখানে কোঅপারেট করবে নাকি সেই ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। স্যার আপনার হচ্ছে যে যেসব পাঁচটা পেচারের কথা বলা হলো, যিনি চিত্রকলা খুব ভালো বোঝেনও না তার পক্ষেও কিন্তু বোঝা কঠিন কিছু না যে প্রত্যেকেই খুবই বিশেষ ধরনের শিল্পী ছিলেন, প্রত্যেকের কিন্তু নিজস্বতা ছিল এবং এরা যে যোগ্যতা সেইভাবে কিন্তু আসলে পৃথিবীর কাছে উপস্থাপিত হয় তারা নেই কেউ। আপনি যে প্রসঙ্গটা বললেন সেটাও যেমন খুবই বিদঘুটে মনে হয় আমার কাছে, যে দেশ গৌরব করতে পারে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো আমরা মানুষের সামনে নিয়ে যেতে পারি না। যেমন আমি গৌরবের সঙ্গে আমরা তো স্যারকে বিব্রত করবো না নিশ্চয়ই, আমি এটা বিশ্বাস করে এগুলো বলছি। স্যার আছেন আমাদের সঙ্গে, আমরা প্রত্যেকেই জানি যারা মোটামুটি একটু সাধারণ জ্ঞান চিত্রকলা সম্পর্কে আছে যে স্যার যেসব মাধ্যমে কাজ করেন, সেটা জল রং হোক, পেইন্টিং হোক, প্রিন্ট হোক, ড্রয়িং হোক, কার্টুন হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তার যে নিজস্বতা রয়েছে সেটি বিস্ময়কর। মানে আমি এখন পাশে বলে বসে বলছি, কিন্তু সেটা আমাদের দেশের গুটি কয়েক মানুষ জানে। এবং স্যার যেহেতু একটা জনপ্রিয় মাধ্যমে কাজ করেছেন দীর্ঘদিন, কার্টুন, সে কারণে একটা বিশেষ একটা তার আয়তনটা একটু বড় আছে। আর একটা গোষ্ঠী জানেন যে উনি এই কাজটা খুব ভালো করেন। হয়তো দেশের বাইরে অনেক জায়গায় তার ব্যক্তিগত সংগ্রহে তার কাজ রয়েছে, কিন্তু এটা কি না? এবং একজন শিল্পীর পক্ষে কি নিজে ছবি আঁকাটা ছাড়া আর বাকিটা কি করা সম্ভব কিনা, সেই উদ্যোগটা তো কোনো না কোনোভাবে কাউকে না কাউকে নিতে হবে। এবং অবশ্যই সেটা রাষ্ট্রের হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কারণ আমরা জানি যে বেঙ্গল কিন্তু নিজের উদ্যোগে এই মাধ্যমটিকে অনেকটা মানুষের কাছাকাছি নিয়ে গেছে, এবং সেটা নিয়ে যাওয়া সম্ভব চেষ্টা থাকলে। আমি একটা কথা একটু প্রসঙ্গক্রমে বলি রাখি, যেহেতু এই আয়োজনটা করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই। এইগুলো নিয়ে তো কথাবার্তা হয় না খুব একটা। বিষয়টা হচ্ছে কিন্তু শুধু শিল্পের দায়িত্ব না, শুধু যিনি শিল্প সংগ্রাহক বা শিল্প ভালোবাসেন তারও কিন্তু না। আমার খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা এখন কিন্তু বলি যে আমাদের খবরের কাগজের সংখ্যা এই, আমাদের টেলিভিশনের সংখ্যা এই, কিন্তু আমরা এই সংখ্যার মধ্যে শিল্প চর্চায় যে নিবেদনটা মানুষের আছে সেটাকে আমরা ওইভাবে উপস্থাপিত করছি। মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা এক্সিবিশন হলে তার খবরটা কিভাবে যায়, একজন শিল্পী সম্পর্কে আমরা কতটুকু লিখতে পারি, এগুলো কি আছে কিনা? এগুলো নেই। না থাকলে কিন্তু আমরা একটা পর্যায়ে যে এসে দাঁড়িয়েছি তার পরের পর্যায়টাকে কিন্তু মানুষের সামনে আনতে পারছি না। আমি বলি আর এবং প্রপারলি এটা বলবো অ্যাপ্রিসিয়েশন এবং সঠিকভাবে যথার্থভাবে তুলে ধরার মনে হয় সে আমাদের দিক থেকে যদি বলি, আমাদের সেই দৈন্যতাটা ভীষণভাবে আমি দেখছি যে আছে। এবং যেটা আপনি একটু আগে আফজাল ভাই বললেন, স্যার বললেন যে জাহানারা ইমাম এবং ওনারা লিখতেন। একটা সময় আমার মাথায় আসলে, আমি দুঃখিত, বলা উচিত বলে মনে হয়, স্যারের খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং আমি বলি একটা সময়কে নির্মাণ করেছেন তিনি, সাদাত চৌধুরী। মানে আমরা যদি বলি যে একটা মানুষ মানে পাঠক তৈরি করেছে, একটা মানুষ। আমি ইন্টারাপ্ট করছি আফজাল ভাই, জাস্ট অ্যাড করার জন্য। আমার মনে হয় যে খুব একটা আধুনিক মানুষ যে সময়ের থেকে এত আগে ভাবতো, মানে আমি এখনো দেখি না। মানে আমি এই জন্যই কথাটা বলছি, আমি এই জন্যই প্রসঙ্গ করে ওনার কথাটা আসলে এই কারণে যে একটা সময়কে নির্মাণ করেছে একটা মানুষ। আমরা কিন্তু খুব বেশি মনেও রাখিনি তার মৃত্যু দিবস, জন্ম দিবস আসলে আমরা খুব বেশি। যদি আমি বলি
যে কার্টুন বিষয়টা জনপ্রিয় করেছেন তিনি। এবং আমি আবারও যে সেন্টার করছি যে স্যারকে আমি একটা প্রশ্ন করব যে একটা যে আমরা সব বিদেশি চরিত্র আমাদের কার্টুন বলতে, বাংলাদেশি যে একটা চরিত্র স্ট্যাবলিশ করা যায়, ভূমিকা নিতে হবে তো। হ্যাঁ, এবং যদি স্যার বলেন যে আমি আঁকতে পারি, তখন তো অ্যানিমেশন ছিল না, শুধু আঁকায়। এটা আমি বলি সাদাত সম্পর্কেই বলে, ও তো মানে পুরোটাই বলে ফেলেছি, যদি ও তো সাদাত আমার ছোটবেলার আপনারা কি সমবয়সী? সমবয়সী প্রায়, ও এক বছর হয়তো 1-2 বছর ছোটই হয়, কিন্তু আমরা ওই যে আমি পবন স্কুলে পড়তাম, ও গ্র্যাজুয়েটও করতে একই ক্লাসে, একটু অসুস্থতার কারণে পিছিয়ে পড়েছিল, পরে আবার আমার ছাত্র হয়ে গেল। আচ্ছা, মজা হয়েছিল। যাই হোক, সাংঘাতিক ক্রিয়েটিভ মানে ছোটবেলা থেকে। এক সময় কিন্তু ভালো ছোট গল্প লিখতো, যার জন্য ওর সুনাম ছিল। আচ্ছা, ছোট গল্পকার সারা। তারপরে এই সাংবাদিকতার মধ্যে ডিগ্রি করে আর্ট কলেজ থেকে একেবারে ডিগ্রি করে বেরোনো, সেটা দেশের জন্য আশীর্বাদ। হ্যাঁ, সেইটা হওয়াতে তারপরে বড় মুক্তিযোদ্ধাতে যাচ্ছে, সবটা মিলিয়ে ও একটা অন্য মানুষ, যাকে আমরা এই দেশের আজকে তো ফ্যাশন শো হচ্ছে, আজকে নানান এই যে লাইফস্টাইল নিয়ে এত কিছু লাইফস্টাইল হচ্ছে, রান্না বান্না নিয়ে কথা হচ্ছে, কথা সবকিছু, কিন্তু শুরুটা হলো শাহাদাত চৌধুরীকে দিয়ে। ও রাত দিন এই নিয়ে ভাবনা চিন্তা, ক্রিয়েটিভ, আবার হলো যে ইউটিলিটি নির্ভর, সবকিছু মিলিয়ে চিন্তা করত, দেশের সমাজ, দেশের সবকিছু মিলিয়ে ও ভাবতো যে আমাদের আরো কয়েক ধাপ এগোতে হবে। এবং শাহাদাত সেইভাবে একটা টিমই তৈরি করেছিল, যার আমি খুব ভাগ্য গুণে আমি ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্যাট। শাহাদাত চৌধুরীর প্রসঙ্গটা এনেছিলাম কেন সেটা পরে বলি, কারণ আমি একটা মানুষকে শুধু আনতে চাই, একটা মানুষ আসলে একটা সমাজ, একটা দেশকে কিভাবে চমৎকার জায়গায় নিয়ে যেতে পারে, সেই ভূমিকাটা তার ছিল। এবং স্যারের গল্পের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে কার্টুন এই দেশের কাছে তো আসলে পরিচিত ছিল না, এখন একটা জনপ্রিয় চরিত্র তৈরি হতে সমগ্র বাংলাদেশে। আরো একটা বিষয় যেটা এখন হয়তো এমনকি স্যারেরও মনে নাই, আমি সেই ছাত্রকাল থেকে তার ভক্ত বলে আমি তো সবকিছু নোটিস করি। যেমন বাংলাদেশে চিন্তা করতে পারবেন যে 70 দশকে দৈনিক কাগজে বাংলায় কমিক্স ছাপাতো না, দৈনিক বাংলা, সেটা লেখা ছিল শাহাদাত চৌধুরীর, ছবি ছিল স্যারের, এটা কিন্তু খুব টাফ একটা স্টোরি, ছবিতে বলা, এবং সেটা পৃথিবীতে প্রফেশনাল ছবি আছে, টেক্সটটা শাহাদাত ভাই লিখতেন, টেক্সটটা ডায়লগ টেক্সট, এবং আমাকে মাঝে মধ্যে বিপদে ফেলে দিচ্ছে। আর স্ক্রিপ্ট একদম সিনেমার মতন করে স্ক্রিপ্ট করা হতো, তো একাজার পড়ে যেতাম এমন কিন্তু কারণ হচ্ছে কি, তুমি ধরো সাধ্য পেইন্টার, আর হচ্ছে কমিক্স যারা করে তারা কমিক্স আর্টিস্ট, পেইন্টারের জন্য ডিফিকাল্ট না, কিন্তু এটা হচ্ছে রেগুলার করা, কিন্তু প্রত্যেকটা ফ্রেম আঁকা, একটা মানুষের বিভিন্ন দিক থেকে আঁকা, বিভিন্ন পার্সপেক্টিভে করা। কিন্তু আমার কাছে বিস্ময়কর হচ্ছে, যদি এই দেশে 70 দশকে এটা ভাবা যেতে পারে, তাহলে আমরা এখানে 2019-এ আছি, আমরা তো সেরকম এখন চিন্তা করিনি। আফজাল ভাই যে মিডিয়ায় আমরা লিখছি যে আমাদের আর্ট ডিরেক্টর তো একটা বড় ভূমিকা রাখছে এখানে, সব জায়গায় রুচি নির্মাণ করছে না। আমি ছবি না বুঝি, আমাকে একদিন আমার ঘুরে ফিরে বলছে, সাহেব আমাকে বলছিলেন, শোনো, উনি তো আর্ট কলেজে পড়াশোনা করেছিলেন, শোনো, তোমাকে অনেক লোক বলবে যে আর্ট কলেজে পড়লা ছবি তো আঁকো না, ইট ইজ নট নেসেসারি যে তোমাকে আর্ট কলেজ থেকে পড়ে এসে ছবি আঁকতে হবে, অসংখ্য কাজ আছে যেগুলো করলে আসলে শিল্পীর কাজই করা হয়। উনি ব্যাখ্যাটা দিয়েছিলেন। যাকে স্যার যে কথাটা বলছেন, আসলে যে আর্ট কলেজ থেকে বেরোলে একটা মানুষের ছবি আঁকবে তা না, তার যে রুচিটা নির্মাণ হয়, সেই রুচিটা কোনো না কোনো ভাবে সোসাইটির কাছে পৌঁছায়। ঠিক, এবং সোসাইটির একটা রুচি নির্মাণে একটা ভূমিকা পৌঁছানোর জন্য স্যার একটুখানি বলে নি আমি, পৌঁছানোর জন্য একটা বাহন তো দরকার। এখন তো আসলে কি
মানে একটা লিমিটেড এরিয়ার মধ্যে হয়তো একটা কাজ অ্যাপ্রিসিয়েট হতো, কিন্তু সেটাও একটা অনুপ্রেরণা ছিল। এখন এরিয়াটা যেহেতু বেড়েছে সেহেতু মানুষের সংযুক্তিটা দরকার। সংযুক্তির জন্য যে ভূমিকাগুলো বিভিন্ন ক্ষেত্রে রাখা হয় সেটা আমার মনে হয় যে কারেক্ট না। তুমি নিজে উল্লেখ করলে যে আমরা এখন ভিউ দেখি, এই যে ভিউ দেখি এটা তো আসলে দেখার জন্যে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, বলা তো হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ নয়। একজন খুব ভালো অভিনয় শিল্পী একসঙ্গে এক ঈদে 40টি নাটকে অভিনয় করছে, এটা যোগ্যতার বিষয় নয়, সেটাকে আমরা বলছি? আমরা তো বলছি যোগ্যতারই বিষয়। ও 40 নাটক করছে, সে যে তার প্রতিভাকে ড্রেনের মধ্যে ফেলছে সেটা তো আমরা আসলে ওইভাবে এবং তার কি সেই 40টাতে সমান সে সততার সাথে কি করতে পারছে কিনা সেটা তো পরের বিষয়। কিন্তু যখন বলা হচ্ছে এটি যখন সংবাদ হিসেবে প্রকাশিত হচ্ছে তখন যে মানুষটি আসলে 5টা নাটক করছে সে কিন্তু মনে হচ্ছে এটা কোনো যোগ্যতাই না। তো আমরা তো নানাভাবে মানে প্রতিভার যে মানে নর্দমায় পাঠানোর যে বন্দোবস্তগুলো আমরা করে রেখেছি, করার জন্য সেই বন্দোবস্তটা কিন্তু নাই। আব্দুল ভাই, আমি যদি একটু পজিটিভ মানে আমাদের আলোচনা জমে উঠতে কিন্তু আমাদের শেষের দিকেও যেতে হবে। তো শুরু করেছিলাম যেটা দিয়ে, যেটা স্যার বলেছিলেন ভাষা নিয়ে যে একটা খিচুড়ি তৈরি হচ্ছে এবং কন্টেম্পোরারি। আমি প্রথম থেকে দেখলাম যে কি করে যেন একটা সংযোগ আমরা ঢুকে গেছি, যেটা নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছিলাম ক্রসটাকে। এবং আফজাল ভাই এখন যে কথাটা বললেন সবকিছু হচ্ছে যে অফকোর্স এক্সপেরিমেন্ট করবো আমরা, গ্রামার জেনে আমার মনে হয় গ্রামার ভাঙাটা তখন বেশি জরুরি। কিন্তু এখন যে সব নিয়ে একটা সংকট অবস্থা, আফজাল ভাই আরো ভালো জানেন, আপনি ডিরেক্টের সাথে জড়িত। আমি যদি খুব নেগেটিভ না দিয়ে এবং শুধু বলার জন্য বলা না, আমি যদি সত্যি আশার আলোকে আছে এবং সেটা কিভাবে আমরা সেটাকে আবার ফিল বাঁচিয়ে আনতে পারি। না, আশার আলো তো অবশ্যই আছে। সবকিছু যদি আমরা সারাংশ ধরি তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো কিছু হচ্ছে। মন্দ যে বিষয়গুলো হচ্ছে সেগুলো অ্যাপ্রিসিয়েটেড হওয়াটা ঠিক নয়, বা সেটি প্রধান হয়ে ওঠাটা ঠিক নয়। যে ভালো কাজগুলো হচ্ছে সেই ভালো কাজগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা টিপস যে এটা আমাদেরকে সচেতন হতে হবে, গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে না, এটা আমি এবং সেটা আমি মনে করি পেইন্টিং এর ক্ষেত্রেও যেমনি করে সমান তেমনি করে মিডিয়া, নাটক, আমরা একটা এক্সিবিশন হলে এক্সিবিশনটা যারা চিত্রকলায় উৎসাহী তারা দেখতে যাচ্ছে, কিন্তু আমাদের কি দায়িত্ববোধ নাই যে যিনি মনে করেন যে চিত্রকলা আমি বুঝি না, এই দূরত্বটা কেন তৈরি হচ্ছে? হচ্ছে তো একটাই কারণে, সেটা হচ্ছে যে তাকে একটা স্পেস দেয়া। আমরা তো সেটা কখনো করিনি। সে তো আমি কিন্তু এক্সিবিশনে হেঁটে দেখেছি যে মানুষটি বলছে যে আমি চিত্রকলা খুব ভালো বুঝি না, একটা এক্সিবিশনে যদি 60টা ছবি থাকে, 60টা যদি ছবি থাকে, হ্যাঁ 60 ছবি যদি থাকে, তাহলে কিন্তু ওই মানুষটি যিনি মনে করেন চিত্রকলা বুঝি না, তিনি কিন্তু সব ছবির সামনে দাঁড়ান না। একই শিল্পীর হতে পারে, সব ছবির সামনে দাঁড়ান। আমরা বলি একটা ছবি সেটা আমার মনে হয় ভাই শুধু বোঝা না, অবোঝা সেকেন্ড না। হ্যাঁ হ্যাঁ, দেখছি তাড়িঘাট করে এটা ভালো। এই বাহ কথাটা বেরোতে কিন্তু মানে কেউ ফ্র্যাকশন অফ সেকেন্ড খুব দ্রুত বেরিয়ে যায়। আবার সেটা খুব বোদ্ধা হতে হবে তাও নাকি? না, যার চোখ, যার আর আমার মনে হচ্ছে যে বোদ্ধাও স্যার যে কথাটা বললেন আপনি, প্রত্যেকটা ছবি সেও কিন্তু সমান সময় দিয়ে দেখেন, তার যেটা ভালো লাগে সেটাতে সে দুর্জয় বলতে পারবে, কারণ তাকে তো এটা করতে হয়। না, আসলে যেটা আফজাল ভাই একটা খুব মানে ইম্পর্টেন্ট কথা বলেছে যে যারা শিল্প বুঝে না তাদেরকে কি আমরা শিল্প বুঝাবার জন্য অনুপ্রাণিত করছি, কিন্তু আমরা কিন্তু সেই অনুপ্রাণিতটা করছি না দেখেই যে একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। তো অনেক সময় আমাদের বাংলাদেশের ক্রিটিসিজমটা আমি বলবো যে অনেক নেগেটিভ এবং অনেককে অনেকভাবে ডিমোরালাইজ করে নিরুৎসাহিত তাকে কিন্তু পিছিয়ে দেয়। কিন্তু মানে আপনি আবার আমাদের এই আশেপাশের দেশগুলোতে দেখি একই কাজ করছে এবং ওই লেভেলের ক্রিটিসিজম যেটাই হওয়া উচিত অনেকে কিন্তু ক্রিটিসাইজ না করে মানে দে আর রিফ্রেনিং দেমসেলফ যে না আমি এখনো কিছু বলবো না, দেখি না আরো কয়েকদিন করুক, তারপরে একদিন বলবো। তো আমাদের যে এই জিনিসটা যে শুরুতেই যে আমরা ক্রিটিসটাকে দাবিয়ে দিচ্ছি, তো আমি অনেক সময় হাসতে হাসতে অনেককে বলি যে দেখো
গাড়ির মেকানিক তো গাড়ির ইঞ্জিন বুঝে, ও কি সবচেয়ে দামি গাড়ি চালায়? আর যে সবচেয়ে দামি গাড়িটা চালায় সে কিন্তু গাড়ির ইঞ্জিনটা কিভাবে খুলতে হয় সেটা কোনোদিন দেখে না। তো এই যে চিত্রকলাও একটা কিন্তু কন্টেম্পোরারি আর্ট, আর্টিস্টের লাইফ, এতক্ষণ যদি আলাপটা হলো আমরা কিন্তু ওটাই বুঝলাম যে ইটস আ জার্নি। আফজল ভাই বলেছে যে 40 বছর কাজ করে আজকে স্যার যেই অবস্থায় আছে, তা আমাদেরকে সেই আর্টিস্টের জার্নিটাও অ্যানালাইসিস করতে হবে। আমি এটা নিয়ে অনেক সময় অনেক আর্টিস্টের সাথে কথা হয় যে আচ্ছা মানে তুমি তো এখনো উদীয়মান একজন তরুণ শিল্পী, তুমি এখন তোমাকে কাজ করে যেতে হবে, কে দেখলো না, কি হলো, করতে থাকো। একদিন না একদিন তুমি যদি, তোমার যদি কাজের কোয়ালিটি থাকে এবং তোমার মূল্যায়ন হবে। তো আমরা ওই মূল্যায়নটা করার আগেই তো তাকে বিভিন্নভাবে ডিসকারেজ করে তাকে পিছিয়ে দিচ্ছে। দুটো আছে আমার মনে হয়, সেটাও একটা আছে, আবার ওই নিষ্ঠা ধৈর্যটার একটু বোধহয় অনেকের ক্ষেত্রে এখন একটু সেই কিন্তু অধৈর্যটা কিন্তু সোসাইটি করছে, মানে তার মধ্যে অস্থিরতাটাও কিন্তু তৈরি করছে। কারণ তার মনে হচ্ছে যে স্যারের উদাহরণ যেটা দিলাম যে জীবনের অর্ধেকেরও বেশি সময় সাধনায় কাটিয়ে তারপর একটা জায়গায় পৌঁছাচ্ছে, তারপরে সময় এত এলোমেলো হয়ে গিয়েছে যে একজন মানুষ মনে করছে ওই সময়টা ব্যয় করলে তো আমি শেষ। সুতরাং সে যে পদ অনুসরণ করছে সব রং, কারণ রং পদগুলোই অন্যরাও তো বাতলাচ্ছে বা সাহায্য করছে একটু কাম দিচ্ছে। এই কথা জিনিস যে পরম্পরা বলে যে কথাটা আছে সেইটা কিন্তু কোনো না বা কোনোভাবে মেনে চলা একটা ব্যাপার থাকে। আমরা যদি জয়নুল আবেদিনদের যদি করি, ক্যান্সেল করে দিই যে তাদের আমলে তারা যা করেছে ওইখানে ফিনিশ, আমরা নতুনভাবে স্টার্ট করবো, এইটা করলে কিন্তু হবে না। ধাপে 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 তুমি একটা কথা বলেছ যে গ্রামার ভাঙার, এইটা আমাদের প্রথম ছিল বলে লেসন ছিল। আমি জিনিসটা প্রথমে ঢুকেই যে অনেক বইপত্রের মধ্যে অনেক কিছু দেখবা, অনেক এই কিউবিজম আছে, তো এই নানান ইজমের ফবিজম আছে, দাদা সব আছে, ভেঙে ফেলার ব্যাপার আছে। আগে গ্রামারটা শিখো, শেখার পরে গ্রামার খোলার চেষ্টা করো, মানে ওইটা ভাঙার চেষ্টা করো। এখন না, এটা ছিল। যাই হোক, তো আমরা যদি প্রথম থেকে মনে করি যে ওনারা তো গ্রামার সর্বস্ব ছিলেন, শিল্পী, কোথাও কোনো খুঁত রাখেন না, কামরুল হাসান বলি বা ওনারা কোনো খুঁত রাখেন না, গ্রামার টু গ্রামার একদম মানে আমরা ভেঙে আমরা ওই লাইনেই যাব। এই যে কথাটা উঠে দিল কন্টেম্পোরারি, একই যে দুর্জয় বলেছে কন্টেম্পোরারি বলে ওইভাবে একটা মাপ কাটিয়ে হ্যাঁ, কন্টেম্পোরারি, পিকাসো কন্টেম্পোরারি, সবই কন্টেম্পোরারি। শুরু হয়েছে রেনেসাঁ থেকে, তখন থেকে আমরা যদি ধরি তো ওইগুলো না হলে তো আমরা হতাম না, জয়নুল আবেদিন না হলে আমরা সম্ভব। আজকে যে ভাবনাটা ভাবছে আমার মনে হয় সেটা ওই ধাপগুলো পেরিয়ে আসছে, ধাপগুলো পেরোতে হবে, কিন্তু জাম্প করলে হবে না। আমি মানে একটা ধাপ টু ধাপ গেলে ঠিক আছে। শুধু আর্টিস্টরাই যে আর্ট নিয়ে ভাববে এবং আর্টিস্টিক এই ক্রিয়েটিভ নিয়ে ভাবছে তা তো না, এমনি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের বোধ আছে, ফিলিং আছে, যার যার নিজের মতন করে। তার পক্ষে কিছু করার খুব একটা যদি ইচ্ছা হয় যে আমি একটা ঠিক আছে যে আঁকতে পারি না, ড্রয়িং শুদ্ধ হয় না, আমি অশুদ্ধতা নিয়ে আমি আমার ইনস্টলেশনই করব, তার মধ্যে কিন্তু রস পাওয়া যেতে পারে। সেই প্র্যাকটিসটা চলছে। একজন জাপানি, প্রথম যখন আমাদের বিয়েনাল হলো তখন জাপানি একজন ইনস্টল করতে আসলেন, তো তাকে আমি বললাম যে করে লাভ কি, এই এক্সিবিশন শেষ, আবার সব ভেঙে চুরে শেষ হয়ে গেল, কি হবে, লাভ কি? এমনি বন্ধুর মতন হয়ে গেল, আমরা বসে আলাপ করছি। বলে যে ওই যে যেটুক দেখেছো ওইটার যদি স্মৃতি তোমার মাথায় থাকে, আমাদের আর কিছু চাই না। এটা এমন মিউজিয়াম পিসের জন্য করে,
এটা আমি ভেবেছি একরকম, সেটা দেখালাম, ভালো লাগলো কি না এটা হলো আসল। তারপরে আমাকে বললো ধরো তুমি তো খুব আর্টিস্ট, এই খুব অনেক চিন্তা ভাবনা তোমার মাথায়, সব সৃজনশীল ব্যাপার স্যাপার নিয়ে ভাবছো, হঠাৎ করে তুমি একটা মরুভূমির মধ্যে পড়ে গেলে, কোনো দিকে কোনো নাই, কোন দিকে যাবে কিছুই জানো না, মরুদ্যানও নাই, তোমার কাছে কোনো রং নাই, তুলি নাই, কিছুই নাই, শুধু মাথাটা আছে, ভাবনাটা আছে। সেই সময় হঠাৎ তোমার মনে হলো এই যে একটা কষ্টের মধ্যে আছো এবং ওইখানে বসে আছো, কি করবে বুঝতে পারছো না, কোন দিকে যাবা, কি করবে, তখন তোমার কিন্তু আর্টের ফিলিংটা তোমার মধ্যে কাজ করছে। তোমার মনে হলো যে আরে একটা ক্যানভাস থাকলে আমি এইটা আঁকতে পারতাম, ওটা আঁকতে পারতাম, তাও নাই। তাই বলে তুমি কি বসে থাকবা? ঠিক আছে, আঁকা শুরু করবে বা কিছু করতে পারবে, ওইখানে ওই জিনিসকে যা আছে যাবতীয় যা কিছু আছে সেইখান থেকে কিছু একটা করে ফেললাম, নিজে নিজে স্যাটিসফাইড, না বলে কেউ দেখলো না, তুমি নিজে স্যাটিসফাইড যে কিছু একটা করলাম, তারপরে হাঁটা তুললাম। একটু মজা করে বলেছি। একটা যে কথা, এই কোনো এক সময় এক আলোচনায় একজন আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের দেশের এই আর্ট কিভাবে ডেভেলপ হচ্ছে, তোমার এটার হিস্ট্রিটা কম। তো আমি সেই সময়, এটা আমার বাসায় ঘটছিল, তো আমি তখন শিল্পী কামরুল হাসানের 1967 করা একটা কাজ থেকে দেখালাম, কিউবিজম ফর্মে করা। তো তাকে পিকাসোর একটা ছবি অনলাইন থেকে বের করে দেখালাম যে এখন বলো যে কামরুল হাসান কি পিকাসোকে ইন্সপায়ার করেছে না পিকাসো কামরুল হাসানকে ইন্সপায়ার করেছে। সুতরাং এইটা নিয়েও আমাদের অনেক, এই যে কিছু আমি যেটা বলছিলাম যে আসলে কে কিভাবে ইন্সপায়ার্ড হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু ওইটার কে নিয়েও মানে না চিন্তা করে আমরা কি পজিটিভভাবে এবং কনস্ট্রাকটিভভাবে সেটাকে নিচ্ছি নাকি, সেটা কিন্তু আমাদের এই শিল্প চর্চা এবং শিল্প রসিকতা, এগুলো এই আন্দোলনটাকে, ইটস আ মুভমেন্ট, এই আন্দোলনটাকে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো না যে এখন একটা ক্রাইসিস চলছে, আমি বলবো যে আমরা একটা সন্ধিক্ষণে আছি, একটা মোড় নিতে পারি। এই মোড়ে যদি আমরা ঠিক কারেক্টভাবে নিই, ইটস আ গ্লোবালাইজেশন এর টাইম। আমরা যদি ঠিক মতো টার্নটা নিই, আমরাও সবার সাথে এগিয়ে যাবো। ভেরি গুড। আমার মনে হয় কনক্লুশনের জন্য খুব ভালো। আব্দুল্লাহ, আপনার শেষে কিছু বলবেন? আমার শেষে ওই কথা সত্যি কথা বলতে চাই, আমি সেটা হলো আগে হয়তো বলেছে অন্যভাবে, আমার কাছে মনে হয় আমি গৌরব বোধ করি সেটা হলো যে হ্যাঁ, চিত্রকলা ভবিষ্যতের শিল্পীদের হাতে হয়তো আরো অন্য মাত্রায় পৌঁছাবে, কিন্তু সাবজেক্ট পর্যন্ত যেসব কাজ আমরা লক্ষ্য করেছি, দুর্ভাগ্যের সঙ্গে দুঃখের সঙ্গে উচ্চারণ করতে হয় যে এই কাজগুলো কিন্তু খুবই নিজস্ব ধরনের, প্রত্যেকের কিন্তু একেবারে নিজস্বতা রয়েছে। এমন নয় যে অমুকের সঙ্গে মিল পাওয়া যায়, খুব ভালো নিজস্বতা রয়েছে, কিন্তু সেটি শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ। এটার আসলে বাইরের একটা এক্সপোজার দরকার। আমার মনে হয় আজকে ওনাকে ডাকবার মানে কারণটাই সেটা, এবং উনি যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং আমার ধারণা বিশ্বাস যে যারা স্যারের মতো যারা আছেন জীবিত, তাদের নিয়েও আপনি নিশ্চয়ই এক্সিবিট করার একটা পরিকল্পনা। শুধু কিন্তু এক্সিবিশন না, শুধু একটা শিল্পীর এক্সিবিশন হওয়াটাও চাইতে হচ্ছে তার এক্সপোজার বলছে আমি তার শিল্পীকে তুলে ধরা, হ্যাঁ, একজন আর্টিস্টকে পুরোপুরি তুলে ধরা, শুধু ছবি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মাধ্যমেই হতে পারে মিডিয়াম। স্যার, আপনি যদি শেষে সংক্ষেপে কিছু বলতে চান, আমাদের মানে খুব আমার ভালো লাগছে যে, এবং আপনাদের এক একজনের অভিজ্ঞতা এত দীর্ঘ যে আমি জানি ভালো লাগলো। হ্যাঁ, যে শুরু থেকে এই পর্যন্ত যেসব আলোচনাগুলো হলো, একটা দিক হলো যে আলোচনায় এই যে তিনজন বসে আছি, আমার ব্যাপারটা বেশি আলোচনা হয়ে গেছে, এইটা কম হলে ভালো ছিল, বিব্রত করে। আর হলো যে যেই আলোচনাগুলো হলো এর মধ্যে আমি দেখলাম যে দুর্জয় তার ক্ষেত্র থেকে
যে বক্তব্য রাখলো সেটা কিন্তু একদম আফজাল ও আর আমি প্রায় না মানে হাত ধরাধরি করে একই পিড়িতে বসা, সেখানে একই কথাই। স্যার আপনি খালি অভিনয়টা করা হয়নি নাকি সেটাও করেছেন? অভিনয় করিনি, কিন্তু মাস্টারি করতে যাওয়াটাকে আমি বড় অভিনয় বলে প্রতি বছর নতুন নতুন শিক্ষকতা একটা বড় অভিনয়। আমি যখন বাড়ি ফিরি একটা মানুষ, যখন বাজারে যাই একটা মানুষ, যখন ছবি আঁকতে বসি একটা মানুষ, যখন ক্লাস নিতে যাই টোটালি ডিফারেন্ট মানুষ, তখন ডাবল চেঞ্জ করে এটা ই আছে না, না এটা কথার কথা। কিন্তু এই অভিনয়টা আমি বলে আর্টিস্ট বলে না, দুর্জয়কেও এটা ভাবতে হয়। ওর আমি মাঝে মধ্যে এমন সব ছবি টবি দেখি ওই জিম ক্যারির সাথে মিল পাই। আবার এই যে ওই যে কি বলে লাল প্যান্ট আছে না কিছু, একদিন আমার বাসায় এসছে লাল একটা স্পোর্টিং গাড়ি, বেশ ওর সাথে বেশ সেটা মানিয়েও যায়, আমার ভালো লাগে। আর দুর্জয় জানে যা করছে সেটা ওর সাথে মানানসই, এটা একটা ব্যাপার আছে। যাই হোক, মানে আমি এই কথার সূত্র ধরে যদি বলি, আমরা যেহেতু শেষ করছি যে আমরা যাই করি, নাটক করি আর সিনেমা বানাই আর ছবি আঁকি, যে একটা শিল্পবোধ থাকতে হবে, সেটা আমি মানে মানে বুঝতে হবে। এইটা আসল কথা। শিল্পবোধ এবং সবারই আছে, যার যার মতো করে আছে এইটা, এবং সেটা আমার মনে হয় মাত্রাটা বোঝা, মাত্রাটা রুচির বাইরে চলে না, সুরুচির বাইরে চলে না। এবং বলে না শিল্পের হচ্ছে প্রধান জিনিস হচ্ছে থামাটা, কোথায় যে থামতে হবে। একদম একদম লেখালেখি আছে, লেখার কোথায় থামবো। কিন্তু মুশকিল হলো কি, আগে আমার মনে হয় যে আগে কিন্তু মানুষ একটা খুব কনসিয়াস থাকতো যে বা তাকে জানতেই হতো যে কোথায় থামতে হবে। আর এখন কিন্তু আমরা নানান দরজা খুলে দিচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা নানান দরজা খুলে দিচ্ছি সচেতন ভাবে অসচেতন ভাবে, যে কোথায় থামতে হবে ও আর জানতে পারছে না। এটা খুব ডেঞ্জারাস সাইন। আমি ওর কথা যদি বলি যে থামতে বলার দরজা নিয়ে, আমি একটা লেখায় লিখেছি আমার বইতে যে শিল্পকলা, চিত্রকলা বলি, যাবতীয় যা কিছু আছে সবটা একটা সঙ্গীত, নাটক থেকে শুরু করে যাবতীয়, এবং চলচ্চিত্র, সে আর্ট ফর্মে যা কিছু আছে একটা ঘরের মধ্যে, যে ঘরের অনেক দরজা অনেক রাস্তার দিকে বেরিয়ে গেছে। কে কোনটা নিয়ে কোন দরজা খুলে বেরোবে সেটা তার ডিসিশন বা এটা আচমকাও হতে পারে। আমার খুব সুন্দর করে স্যার আপনি কনক্লুশনটা টানলেন, আপনারা শুনলেন, এবং আমাদের এই ক্রসটকের উদ্দেশ্যটা কি আসলে স্যার কি সুন্দর করে বললেন। এবং যেটা হয় যে ওই যেহেতু সবকিছু একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটার মাত্রাটা আপনারাই ডিসাইড করবেন কতটুকু থামবেন। এবং বললো যে সবাই আশা পোষণ করলেন যে আসলে হতাশ হবার কিছু নেই, সংকট থাকলে সেটার মনে হয় উতরানো যায়, সেটার ওষুধ আছে। এবং শিওর আমরা এই আলোচনা থেকে হয়তোবা কিছু না কিছু বেরিয়ে আসবে, কারো না কারো হয়তোবা কাজে লাগবে, এবং আগামীতে হয়তোবা আমরা আবারও বসবো এরকম বর্ষিয়ান কাউকে নিয়ে এবং আরেকটা বিষয় নিয়ে।